হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো আরআরবি এনটিপিসি 2024 গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং সেখানে পাঁচখানা আলাদা আলাদা পোস্টের জন্য মোট ৮,১১৩টা ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। এই যে ৮,১১৩টা ভ্যাকেন্সি, এটা কিন্তু দেশের তোমার ২১টা যে আরআরবি জোন আছে সবকটা জোন মিলিয়ে ভ্যাকেন্সি। ঠিক আছে, কিন্তু তোমরা জানো অ্যাপ্লাই করার সময় তোমরা যে কোনো একটা জোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেই জোনের জন্য অ্যাপ্লাই করার সময় তোমাকে এই যে পাঁচটা পোস্ট রয়েছে সেই পাঁচটা পোস্ট প্রেফারেন্স অর্ডারে সাজিয়ে সাজিয়ে সেখানে দিতে হবে। তাই অ্যাপ্লাই করার পূর্বে প্রত্যেকটা পোস্টের খুঁটিনাটি কীরকম, তার প্রমোশন, জব প্রোফাইল কীরকম, এই জিনিসগুলো আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এই পর্বে তাই আমরা আরআরবি এনটিপিসির যতগুলো পোস্ট রয়েছে সেই প্রত্যেকটা পোস্টের খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসির সবথেকে লুক্রেটিভ একটা পোস্ট, যেটার নাম জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং দেখব কেন স্টুডেন্টরা এই পোস্টটাকে সবসময় বেশি প্রেফার করে অন্যান্য পোস্টগুলোর তুলনায়, কী কী এর সুযোগ সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে প্রত্যেকটা জিনিস। আমি প্রথমেই বলি এটি একটি পে লেভেল 5-এর জব, গ্রুপ সি পোস্ট। এটি পে লেভেল 5 অর্থাৎ 2800 গ্রেড পের জব এবং সেখানে বেসিক পে হয় 29,200 বর্তমানে 7 সিপিসি অনুযায়ী। এবং তোমরা যারা এই পোস্টটিতে সিলেক্টেড হবে, সিলেক্ট হওয়ার পর যদি তোমার যে কোনো এক্স সিটিতে পোস্টিং হয়, এক্স সিটিতে এই মুহূর্তে যা ডিয়ারনেস অ্যালাওয়েন্স সব কিছুর রেট রয়েছে তাতে তোমরা গ্রস পে 57,960 টাকা পাবে। ঠিক আছে, এবং সিলেকশন প্রসেস কি এই পোস্টটির? সিলেকশন প্রসেস হচ্ছে তোমাকে সবার ফার্স্টে এনটিপিসির সিবিটি 1-এ অ্যাপেয়ার করতে হবে, যেটি গ্র্যাজুয়েট লেভেলের। সিবিটি 1-এ তোমার 100 মার্কসের পরীক্ষা হবে এবং 100 নাম্বারের এই পরীক্ষার মধ্যে তোমার জিকে থাকবে 40টা, ম্যাথ থাকবে 30টা এবং জেনারেল ইন্টেলিজেন্ট কোশ্চেন থাকবে 30টা। 90 মিনিট সময় পাবে সিবিটি 1-এর জন্য এবং সিবিটি 1টা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমাকে জাস্ট পাস করতে হবে সিবিটি 1টা। সিবিটি 1 পাস করার পরে তোমাকে অ্যাপেয়ার করতে হবে সিবিটি 2-তে এবং এই সিবিটি 2ই কিন্তু তোমার মেন সিলেকশনের ভাগ্য নির্ধারণ করবে, এটার মার্কস তোমার কাউন্ট হবে। সিবিটি 1-এর মতন এটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং নয়। এবং এখানেও দেখো টাইম একই থাকছে, 90 মিনিট মতন টাইম তুমি পাবে, কিন্তু তোমাকে 120টা কোশ্চেনের মোট অ্যান্সার করতে হবে, যার মধ্যে জেনারেল নলেজ থাকবে 50টা, ম্যাথ থাকবে 35টা এবং জিআই থাকবে 35টা। অর্থাৎ সিবিটি 1 এবং সিবিটি 2-র মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি, টাইম একই থাকলেও প্রশ্নের সংখ্যা কিন্তু বেড়ে যায় কিছুটা এবং সিবিটি 2টা স্কোর প্রচণ্ড ম্যাটার করে সিলেকশনের ক্ষেত্রে। টাইপিং টেস্ট আছে এই পরীক্ষায়, অবশ্যই টাইপিং টেস্ট আছে। টাইপিং টেস্ট হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং হিন্দিতেই টাইপিং হয়। আশা করি তোমরা ইংলিশে অ্যাপেয়ার করবে এবং সেখানে 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং হতে হবে এবং সেটা সিবিটি 2 হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে ভাবনা চিন্তার দরকার নেই। দেন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল হবে। মেডিকেলের কথা যদি বলি, এই পোস্টটির জন্য যে মেডিকেল ক্রাইটেরিয়া রয়েছে সেটি C2 অর্থাৎ তোমার চলতি ফিরতি লাইফে নর্মাল ফিট যে কোনো একটা মানুষ কিন্তু C2 ক্যাটাগরির মধ্যে পড়ে। অর্থাৎ রেলের এনটিপিসির যতগুলো মেডিকেলের ক্যাটাগরি রয়েছে, A2 বলো, C2 বলো, হ্যাঁ, C2 হলো সব থেকে ইজিয়েস্ট বলতে পারো মেডিকেলের দিক থেকে। এখানে যদি আমি চোখের কথা বলি, চোখের ক্ষেত্রে তোমার যদি চোখে চশমাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। ইভেন কোনো ব্যক্তি যদি এক চোখে দেখতে অসুবিধা হয়, একটা চোখ যদি তার কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও সে এই পোস্টটির জন্য এলিজিবল, যদি তার আর একটা চোখ ঠিকঠাক থাকে। ঠিক আছে, তো C2 হচ্ছে সেই পোস্টটির জন্য। চশমা পরেও কোনো অসুবিধা নেই এবং বেসিক কোনো বড় ডিজিজ না থাকলে মেডিকেল নিয়ে তোমার এই পোস্টের জন্য ভাবনা চিন্তা করতে হবে না। এবং শেষ কথা যেটা, সেটা এখানকার হচ্ছে সাইকো টেস্টের কথা যদি বলি, সাইকো টেস্ট কিন্তু এই পরীক্ষাটার ক্ষেত্রে হয় না, সুতরাং এটা আরও একটা ভালো দিক, যেটাকে অ্যাপটিটিউড টেস্টও বলা হয়। অর্থাৎ মেনলি তোমাকে অ্যাপেয়ার করতে হবে সিবিটি 1 এবং সিবিটি 2 আর তার সাথে টাইপিং। এই তিনটে কাজ যদি তুমি সাকসেসফুলি করতে পারো, দেন তুমি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্টটিতে সিলেকশন পাবে। এবং এখানে ভ্যাকেন্সির কথা যখন বললাম, তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, যেটা ভালো খবর, এই যে 8,113টা এটা এনটিপিসির টোটাল ভ্যাকেন্সি, তার মধ্যে এই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্টটির যদি ভ্যাকেন্সির কথা বলি, 2024-এর নোটিফিকেশান অনুযায়ী এই পোস্টটির ভ্যাকেন্সি হচ্ছে 1507খানা, অল ইন্ডিয়া সবকটা জোন মিলিয়ে। এবং তোমাদের জন্য সুখবর কি? সুখবর হচ্ছে কলকাতা জোনেই এর প্রায় 25%-এর ওপরে ভ্যাকেন্সি রয়েছে। মানে টোটাল ইন্ডিয়াতে 1507খানা ভ্যাকেন্সি এবং শুধু কলকাতাতেই 428-এর কাছাকাছি ভ্যাকেন্সি এখনও অবধি রয়েছে কলকাতা জোনে। হ্যাঁ, এটাও বলে রাখি, শিলিগুড়ি এবং মালদা জোনে কিন্তু এবছর এই পোস্টটির জন্য কোনো রকম কোনো ভ্যাকেন্সি নেই। শিলিগুড়িতে নেই, মালদাতেও নেই।
ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমরা চলে আসি, আমরা স্যালারি, বেসিক ডিটেলস এবং সিলেকশন প্রসেস তো দেখে নিলাম। এর ওয়ার্ক প্রোফাইল কি, কি কাজ করে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টরা। দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ অ্যাকাউন্ট রিলেটেড কাজ। তো মেনলি এরা রেলের যে ফাইন্যান্সের ব্যাপারগুলো থাকে, ঠিক আছে, রেলের বাজেট বলতে বলতে পারো, মানে রেলের অ্যাকাউন্ট সেকশনের যা যা কাজ থাকে সেই সমস্ত কাজগুলোকে এরা কিন্তু হ্যান্ডেল করে। কি কি অ্যাকাউন্টিং কাজ এরা করে থাকে? এরা মেনলি যেগুলো করে থাকে, যারা এমপ্লয়ি রয়েছে রেলওয়ের, তাদের স্যালারি, পেনশন, এদের বিলগুলোকে জেনারেট করা, পেনশনার যারা থাকে তাদের পেনশন রিলেটেড বিষয়গুলোকে দেখা, সেই সমস্ত কাজগুলোকে এরা করে। রেলওয়ে কোনো জায়গায় কোনো কনস্ট্রাকশন দিল, সাপোজ একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হবে, একটা রেলের কোনো একটা ব্রিজ তৈরি হবে, বা একটা রেলের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেখানে রেলের কোনো ওয়ার্কশপে রেলের বগি ফগি নতুন কোনো কিছু তৈরি হবে, সেই সমস্ত কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলোর যে বিল, হ্যাঁ, খরচ খরচা কোথায় কত টাকা যাচ্ছে, কত টাকা আসছে, এবং সেগুলোর প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা, এগুলো দেখবে কে? এগুলো দেখবে একজন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ রেলের অ্যাকাউন্টিংয়ের বিষয়টাকে কিন্তু সামলানোর পুরো দায়িত্ব তাদের রয়েছে, ঠিক আছে। এবং রেলের ইনকাম এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের কাজগুলোও তারা দেখে। যে সমস্ত জায়গা থেকে বাড়তি রেলওয়ের এছাড়া ইনকাম হয়, সেটা কোনো কন্ট্রাক্ট মাধ্যমে হোক, সেটা কোনো ভেন্ডারের থ্রু হোক, বা যেভাবেই রেলের ইনকামগুলো আদার্স আসুক, বা এক্সপেন্ডিচার রেলের কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে এক্সপেন্ডিচার কত হচ্ছে, সেই সমস্ত এক্সপেন্ডিচার রিলেটেড বা ইনকাম রিলেটেড বিষয়গুলোও কিন্তু একজন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট দেখে থাকেন। এছাড়া পুরনো কোনো রেলগাড়ি খারাপ হয়ে গেল, তার বগি বলো, তার যে স্ক্র্যাপ ম্যাটেরিয়ালগুলো থাকে আর কি, ওয়েস্টেজ যেগুলো, সেগুলোকে কি করে ডিল করা হবে, সেগুলোকে বিক্রি করে দেওয়া হবে না অন্য কোনো জায়গায় পাঠানো হবে, এই রিলেটেড জিনিসগুলোও কিন্তু তারাই দেখে থাকেন। আর সর্বশেষ কাজ যেটা এটা করে থাকেন সেটা হলো অডিট রিলেটেড। অডিট কি? এই যে বিভিন্ন টেন্ডার দেওয়া হলো বিভিন্ন কাজের জন্য, রেলের বিভিন্ন কাজের জন্য ধরো টেন্ডার দেওয়া হলো, বা কাউকে একটা কন্ট্রাক্ট দেওয়া হলো, তাদেরকে বিল পেমেন্ট করা হলো, তাদেরকে টাকা পয়সা পেমেন্ট করা হলো, সেই টাকা পয়সা বা সেই ফান্ডটার প্রপার ইউটিলাইজেশন হয়েছে কি, অর্থাৎ রেলের কোনো পয়সার অপব্যবহার তো হয়নি, সেই জিনিসগুলো দেখার কাজটাই হচ্ছে অডিট। এবং সেই অডিট রিলেটেড কাজটাও কিন্তু এই JAA অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এনারাই কিন্তু করে থাকে। মোদ্দা কথায় আমরা যদি সহজ সহজ ভাষায় বলি, রেলের ফাইন্যান্সিং রিলেটেড যা কিছু কাজ, তা এই জুনিয়র অ্যাকাউন্টেন্টের কাজ। এবার এদের চাকরিটা কেন এতটা লুক্রেটিভ, এবং এদের তোমার বুঝতেই পারছো যথেষ্ট তোমার গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ এটি পোস্ট, এটি, এবং খুব অ্যাট্রাকটিভ, এদের কাজটা লুক্রেটিভও বটে। এবং এদের আরও লুক্রেটিভ তুমি যদি দেখো, এদের পোস্টিং এবং এদের প্রমোশন এর বিষয়গুলো আরও অ্যাট্রাকটিভ। কেন আমি বলছি কথাটা? কারণ রেলের ম্যাক্সিমাম পোস্টগুলোর মধ্যে রেলওয়ে আমরা জানি পুরো ভারতবর্ষে বিস্তৃত, এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল পর্যন্ত রেলের বিস্তৃতি রয়েছে, তাই না? এবং সেখানে একদম রুরাল অঞ্চলগুলোতেও রেলের অফিস রয়েছে, একদম আধুনিক শহর অঞ্চলগুলোতেও রেলের অফিস রয়েছে। এবং সুতরাং রেলওয়ে কর্মচারী যারা হন তাদের তো বিভিন্ন জায়গায় পোস্টিং হন। তাছাড়া গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শনি রবিবার হোক, দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ফেস্টিভ্যাল টাইম, রেল কিন্তু সবসময় চলতে থাকে, এবং দিন হোক বা রাত হোক, 24/7 রেল ওয়ার্ক করে যাচ্ছে, তাই না? তো স্বাভাবিক, রেল চলছে রেলের কর্মচারীদের জন্য, এবং যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরও অনেককে এরকম স্যাটারডে সানডে ডিউটি করে হোক, বা তোমার ফেস্টিভ্যালের টাইমে ডিউটি করে হোক, সেই কাজগুলো কিন্তু করতে হয়। কিন্তু এই যে পার্টিকুলার পোস্টটার কথা বললাম, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সুবিধা অসুবিধা নেই। এই পোস্টটি একদম তোমার বলতে পারো ফিক্সড ওয়ার্কিং আওয়ার, এবং এদের না তো স্যাটারডে সানডে ডিউটি করতে হয়, না নাইট শিফটে কোনো ডিউটি করতে হয়, না কোনো রকম ওভারটাইম করার কোনো রকম ব্যাপার আছে। শুধু তাই নয়, পোস্টিংয়ের কথাও যদি বলি, এদের পোস্টিং কিন্তু প্রপার এক্স অথবা ওয়াই সিটিতেই হয়। গ্রামে গঞ্জে পোস্টিং কিন্তু হয় না, রুরাল অঞ্চলে কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টদের পোস্টিং হয় না, যেটি এই পোস্টের একটি বড় মেরিট বলতে পারো। কোথায় পোস্টিং দেবে? হেডকোয়ার্টার্সে পোস্টিং দিতে পারে। হেডকোয়ার্টার্স অর্থাৎ রেলের, এই যে আমরা দেখি রেল মানে বুঝি রেল লাইন, স্টেশন এবং স্টেশন মাস্টার, তা নয় কিন্তু। এই পুরো বডিটাকে অপারেট করছে একজন কোনো জায়গায় একজন ডিভিশনাল ম্যানেজার বা DRM বলতে পারো, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস বা হেডকোয়ার্টার, তারা কিন্তু সেই পুরো জিনিসটাকে অপারেট তাদের করতে হয়। এবং সেই হেডকোয়ার্টারে কিন্তু এদেরকে পোস্টিং দিতে পারে, অথবা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস বা DRM অফিসেও কিন্তু পোস্টিং দিতে পারে। এছাড়া রেলের যে সমস্ত প্রোডাকশন ইউনিটসগুলো রয়েছে, ফ্যাক্টরিগুলো রয়েছে, ওয়ার্কশপগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই
জে ডাবলে এদের পোস্টিং দিতে পারে। মোদ্দা কথা যেখানেই পোস্টিং দিক না কেন বোঝা যাচ্ছে মেনলি এক্স এবং ওয়াই সিটিতে পোস্টিং, যে কারণে তাদের স্যালারিটা যথেষ্ট লুক্রেটিভ হয়। জোনাল আমাদের যদি জেড ক্যাটাগরি সিটিতে পোস্টিং দিত তো এই স্যালারিটাই অনেকটা কমে যেত, সেই অসুবিধাটা এদের নেই। তাছাড়া হেডকোয়ার্টার বা ডিআরএম অফিসগুলোতে পোস্টিং পাওয়ার দরুন তার একটা ভালো ইনফ্রাস্ট্রাকচারের অফিসও কিন্তু পেয়ে যায়, তাই না? আমি চলে আসি এরপর তোমাদের সাথে এই পোস্টের প্রমোশনগুলো নিয়ে ডিসকাস করি। প্রমোশনগুলো যদি দেখো তোমরা আরও অবাক হবে, খুব ভালো লুক্রেটিভ প্রমোশন এই পোস্টার ক্ষেত্রে। যেমন সবার ফার্স্টেই রয়েছে, আমি বলি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তুমি জয়েন করলে লেভেল 5-এ, এবং সেটি কিন্তু গ্রুপ সির পোস্ট। সেখান থেকে 3-4 বছর পরে এক্সাম দিয়ে তুমি পৌঁছে যাবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টটি লেভেল 6-এর একটি পোস্ট এবং এটিও কিন্তু গ্রুপ সি পোস্ট। এক্সাম দিতে হবে, 4200 গ্রেড পেড পোস্ট এটি। এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট থেকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি পৌঁছে যাবে সেকশন অফিসার। এই অফিসার পোস্ট হলেও এটি কিন্তু একটি নন গেজেটেড অফিসার পোস্ট এবং এটি গ্রুপ সি পোস্ট, এখানে তুমি পৌঁছে যাবে। এবং যখন তুমি এই সেকশন অফিসার পোস্টের জন্য পরীক্ষা দেবে তোমার কাছে দুটো অপশান থাকবে, আইদার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট থেকে তুমি সেকশন অফিসার পোস্টেও যেতে পারো, অথবা ট্রাফিক ইন্সপেক্টর পোস্টেও কিন্তু যেতে পারো, যেটা তোমার ইচ্ছা। সেখান থেকে পোস্টিং হয়ে প্রমোশন নিয়ে তোমরা কোথায় যাবে, যদি তোমাদের বয়স অল্প থাকে এবং তোমরা পরীক্ষাগুলো সময় মতন ক্লিয়ার করে নিতে পারো, এবং যে জোনে তোমার সিলেকশন হয়েছে সেই জোনে যদি অ্যাভেলেবেল ভ্যাকেন্সি থাকে, এখান থেকে কিন্তু তোমরা প্রমোটেড হয়ে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পোস্টে চলে যেতে পারো। এটি একটি লেভেল 9-এর গ্রুপ বি পোস্ট এবং এটি গেজেটেড অফিসার র্যাঙ্কের পোস্ট। অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এডিএফএ, খুব খুব রেসপেক্টেবল পোস্ট এটি একটি। এবং সেখান থেকে যদি কারোর বয়স অল্প থাকে বা যদি তোমার তাদের সেখানে সুযোগ সুবিধা থাকে, পোস্টিংয়ে ভ্যাকেন্সি থাকে ওপরের দিকে, তাহলে কিন্তু তারা আরও ওপরে যেতে পারে। এবং তার পরের পোস্টগুলি যেগুলো আছে দেখো, সেগুলো একটু সময় লাগে এগুলোতে প্রমোট হতে, কিন্তু যদি অল্প বয়স থাকে এবং লাক ফ্যাক্টর ম্যাটার করে এক্ষেত্রে অনেক, তারা কিন্তু এই পোস্টগুলোতে প্রমোশন হতে পারে। কী কী সেই পোস্টগুলো? ডিভিশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজার, লেভেল 11-এর একটি পোস্ট এবং এটি কিন্তু গ্রুপ এ একটি পোস্ট। এবং তারপরে হচ্ছে সিনিয়র ডিভিশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজার, এবং সবশেষে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা চিফ অ্যাকাউন্ট অফিসার পর্যন্ত কিন্তু এখান থেকে পৌঁছানো যেতে পারে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট থেকে। এবং বলে রাখি, যে মুহূর্তে তোমরা এই গ্রুপ এতে প্রমোশন হয়ে যাবে, তোমাদের নামের সাথে এই IRAS অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস এই ট্যাগটি কিন্তু জুড়ে যাবে, এবং এটি যারা ইউপিএসসি দিয়ে আসে তারা কিন্তু এখানে এন্ট্রি করে এই গ্রুপ এতে, অর্থাৎ ডিভিশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এই পোস্টগুলোতে, এবং এগুলো গ্রুপ এ লেভেলের অফিসারদের পোস্ট। আর তোমরা কিন্তু এগুলো বাই প্রমোশন পেতে পারো যদি তোমরা অল্প বয়সে সিলেকশন পেয়ে যাও এনটিপিসিতে। তো এই ছিল এই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের প্রমোশনের ব্যাপার। বুঝতেই পারছো খুবই অ্যাট্রাকটিভ তোমার প্রমোশন ইয়েগুলো, ফিচার্সগুলো যথেষ্ট ভালো। এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যতগুলো পোস্ট আছে রেলের সবকটাতেই কিন্তু প্রমোশন সুযোগ সুবিধা যথেষ্টই ভালো। আমি চলে আসি এরপর তাহলে আলটিমেটলি আমাদের পক্ষে যা দাঁড়ালো যে এই পোস্টের ক্ষেত্রে সুযোগ সুবিধা কী। এক তো আমি আগেই বলেছি তোমাদের এই পোস্টের প্রথম সুযোগ সুবিধা হচ্ছে যে তোমার এক্স এবং ওয়াই সিটিতে পোস্টিং হবে, তোমার কোনো রকম রুরাল পোস্টিং নেই যে যেখানে তুমি সুযোগ সুবিধা পাবে না, এরকম কোনো কিছু নেই। তো তোমার শহরাঞ্চলেই পোস্টিং দেবে, ভালো একটা অফিস পেয়ে যাবে যেহেতু শহরের মধ্যে, তোমাকে হেডকোয়ার্টার বা স্ট্যাবলিশমেন্ট এই সমস্ত জায়গাগুলোতে পোস্টিং দেবে, ভালো ইনফ্রাস্ট্রাকচার, অফিস ইনফ্রাস্ট্রাকচার পেয়ে যাবে। তোমার কোনো রকম শিফটিং ডিউটি নেই, তোমার কোনো রকম নাইট ডিউটি নেই, সুতরাং একদম ফিক্সড ডিউটি আওয়ার, 9টা থেকে সকাল 9:30 থেকে 6টা, কোনো কোনো জায়গায় 10টা থেকে 6:30 এরকম থাকে। এরকম তোমার ফিক্সড ডিউটি টাইম থাকবে, কোনো নাইট শিফটের ব্যাপার নেই, এবং সপ্তাহে 5 দিন কাজ, স্যাটারডে সানডে ছুটি, অর্থাৎ একটা ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স তোমার থাকবে, ফ্যামিলিকে সাফিসিয়েন্ট টাইম দিতে পারবে। এবং হলিডেজগুলো অর্থাৎ ন্যাশনাল হলিডেজগুলোতেও কিন্তু তোমাকে অফিস যেতে হবে না, যেটা কিন্তু রেলের তোমার ওপেন লাইনে বা অপারেটিং সেকশনে তাদেরকে কিন্তু যেতে হয়, তাদেরকে ডিউটি করতে হয়, স্যাটারডে সানডে হোক বা ফেস্টিভ্যাল হোক, তাই না? নাহলে পুজোর অনুষ্ঠানগুলোর সময় সেই সময় ট্রেনগুলো চালাবে কারা, চলবে কী করে রেলটা, তাই না? তো এগুলো কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টদের করতে হয় না, তারা ছুটির সময় ছুটি নিতেই পারে। ডিসঅ্যাডভান্টেজে যদি কথা বলি, মেজর কোনো ডিসঅ্যাডভান্টেজ এই পোস্টের নেই, সমস্তটাই ভালো এবং একটা নর্মাল সাধারণ অফিস ডিউটির মতন এই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এবং খুবই পাওয়ারফুল একটি পোস্ট বলতে পারো। অ্যাকাউন্ট রিলেটেড পুরো বিষয়টাই যেহেতু তার হাতে থাকে, সুতরাং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা বড় কাজ কিন্তু এই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টরা করে থাকে। এই ছিল এই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ব্যাপারে। যদি বলো কোন জোনে এবার ভ্যাকেন্সি বেশি, আমি
আগেই বলেছি কলকাতাতে এবার 428খানা ভ্যাকেন্সি রয়েছে। তো কলকাতা জোনটাকে তোমরা প্রেফারেন্সে রাখতে পারো। যদি এই পোস্টটা তোমাদের টার্গেট হয় তবে কিন্তু কলকাতা জোনটা তোমাদের প্রেফারেন্সে থাকা উচিত। 428খানা ভ্যাকেন্সি কলকাতা জোনে এই পোস্টের জন্য এবছর রয়েছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।